আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিম এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৪ ফেব্রুয়ারি ঢাকা নেপিদো বৈঠক অনিশ্চিত। মিয়ানমারের ৬ লাখ রোহিঙ্গার নিরাপত্তা নিয়ে জাতিসংঘের শঙ্কা। ছয় দিনে সুরক্ষার ওয়েবসাইটে করোনা টিকার আবেদন মাত্র ৪১,০০০। বিকল্প উপায়ে নিবন্ধন বাড়ানোর পরিকল্পনা সরকারের। আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ। ভিত্তিহীন ও মানহানিকর বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এখনও কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৪ ফেব্রুয়ারির ওয়ার্কিং কমিটির দ্বিপাক্ষিক বৈঠক অনিশ্চিত বলেও জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। অভ্যুত্থানের আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছিলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পূর্ব নির্ধারিত আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে মিয়ানমার ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। এই বিষয়ে আমাদের চাইনিজদের সাথে কথা হয়েছে এবং তারা ইনকোয়ার করছে যে এইটা ৪ তারিখে হওয়ার ব্যাপারে আমাদের প্রেফারেন্স আছে, চাইনিজদেরও আছে। তো এখন মিয়ানমার থেকে আগেরবার তারা সময়ও দিয়ে দিয়েছিল ৪ তারিখ একটা নির্দিষ্ট সময়ে। তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই সময়টাই থাকবে নাকি মিটিংটা আদৌ ওই দিন হবে কি না। তো আমাদের প্রেফারেন্স ছিল যে ওই দিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিক্যাল ইস্যুস থাকতেও পারে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সেখানে থাকা ৬ লাখ রোহিঙ্গার পরিস্থিতির অবনতির শঙ্কা করছে জাতিসংঘ। তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। সেনা অভ্যুত্থানকে গণতান্ত্রিক সংস্কারের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অং সান সুচি সহ অবৈধভাবে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। সোমবার সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় আজ জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে দেশটির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে মিয়ানমারের ওপর ফের নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ক্ষমতা দখলের প্রথম দিনেই ক্ষমতাচ্যুত অং সান সুচির ২৪ মন্ত্রীকে বরখাস্ত করে ১১ সেনা কর্মকর্তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সেনাবাহিনী। অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পরদিনই তার দলের ২৪ মন্ত্রীকে বরখাস্ত করেছে সেনাবাহিনী। অর্থ, স্বাস্থ্য, তথ্য, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে ১১ সেনা কর্মকর্তাকে। পাশাপাশি সেনা সমর্থিত দল ইউএসডিপির নেতা উনামং লৌন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। নতুন করে নির্বাচনের পর জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সামরিক জান্তা। যদিও নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। অভ্যুত্থানের ২৪ ঘণ্টা পার হলেও দেশটির নির্বাচিত নেত্রী অং সান সুচি সহ বন্দীরা কোথায় আছেন তা জানা যায়নি। এদিকে সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন প্রশাসন জানায়, গ্রহণযোগ্য নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সামরিক বাহিনী যেন জনগণের অধিকার খর্ব করার চেষ্টা না করে। এতে বলা হয়, গণতন্ত্র ব্যাহত হলে তা রক্ষায় এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনা অভ্যুত্থানকে অভ্যন্তরীণ ব্যাপার বলে মনে করছে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সদস্য কয়েকটি দেশ। এদিকে জাপানের টোকিওতে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এর আগে বিক্ষোভ হয় থাইল্যান্ডেও।
সোমবার ভোরে অং সান সুচি সহ জ্যেষ্ঠ নেতাদের আটক করে মিয়ানমার সেনাবাহিনী। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ঢাকার ব্যুরো প্রধান জুলহাস আলম। জুলহাস, মিয়ানমার পরিস্থিতি নিয়ে আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারাও কিন্তু শঙ্কা প্রকাশ করেছে যে সেখানে যে 6 লাখ রোহিঙ্গা অবশিষ্ট আছেন তাদের পরিস্থিতি নিয়ে, মানে আরও কি বাংলাদেশে আরও এরকমভাবে আগে যে যারা এসেছেন সেভাবে ওই মিয়ানমার থেকে রোহিঙ্গা বিতরণের কোনো সংখ্যা আমরা করছি কিনা, আমাদের প্রস্তুতি কতটা? জুলহাস, আমি আবারও প্রশ্নটি করছি, সেটি হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আশঙ্কা করছে মিয়ানমারে যে 6 লাখ রোহিঙ্গা আছে তাদের পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রস্তুতি কতটা, বা আমরা কি প্রস্তুতি নিতে পারি? দুঃখিত, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমাকে কি শোনা যাচ্ছে? আমরা পরবর্তী সময়ে আবারও যাব জুলহাসের কাছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। বগুড়ায় বিষাক্ত মদ পানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 2 দিনে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। অসুস্থ রয়েছেন আরও 3 জন। এ ঘটনায় পারুল ও খান হোমিও হলের মালিকসহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছেন অসুস্থ এক ব্যক্তির স্বজন। বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় বিষাক্ত মদ পানে এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। হরিজন সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠানে রেকটিপাই স্পিরিট খেয়ে কয়েকজন মৃত্যুবরণ করেছেন। এই সংক্রান্তে আমরা বগুড়া থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আমাদের ডিবি এবং থানা পুলিশ সহ 2টা টিম কাজ করছে। আমরা আশা করছি যে যাদের থেকে তারা ক্রয় করেছে এবং যারা বিক্রি করেছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মাঝে গ্রেফতার করতে সক্ষম হব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এর আগে সোমবার রাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে আল জাজিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার কথা ঐতিহাসিক তথ্য উল্লেখ করা হয়নি। সে সময় জামায়াতের অপরাধী চক্র লাখো বেসামরিক বাঙালিকে হত্যা এবং 2 লাখের বেশি নারীকে ধর্ষণ করে। প্রতিবেদনটি আল জাজিরা সম্প্রচার ও তাদের ভাষ্যকারের রাজনৈতিক পক্ষপাতের প্রতিফলন। 1971 সালে নিহতের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করায় ভাষ্যকার ডেভিড বার্কম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, প্রতিবেদনটির অভিযোগের মূল তথ্যসূত্র নেওয়া হয়েছে একজন অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধী থেকে, যাকে আল জাজিরা নিজেই সাইকোপ্যাথ হিসেবে বর্ণনা করেছে। রিপোর্টে ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার বিন্দু প্রমাণও হাজির করা হয়নি। আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেলে আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনটিতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে 1 ঘন্টার ওই প্রতিবেদন অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে একটি মহলের ধারাবাহিক চক্রান্তের অংশ এই প্রতিবেদন। মোবাইল ফোনে নজরদারি করার জন্য ইসরায়েল থেকে যন্ত্র কেনার বিষয়টি মিথ্যা উল্লেখ করে সেনাবাহিনী জানিয়েছে। জাতিসংঘ মিশনে ব্যবহার করার জন্য হাঙ্গেরি থেকে ওই ডিভাইস কেনা হয়েছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে ঐক্য নষ্ট করাই এই প্রতিবেদনের উদ্দেশ্য বলে জানিয়েছে সেনাবাহিনী। করোনার টিকা নিতে 6 দিনের সুরক্ষার ওয়েবসাইটে আবেদন পড়েছে মাত্র 41,000। তাই বিকল্প উপায়ে নিবন্ধন বাড়ানোর কথা ভাবছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা কেন্দ্রে এসেও নিবন্ধন করা যাবে। দেশে এ পর্যন্ত 667 জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। রোববার থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রথম দফায় 60 লাখ মানুষকে টিকা দিতে চায় সরকার। এজন্য চালু হয়েছে
সুরক্ষার ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন। কিন্তু নানা বাস্তবতায় এ পর্যন্ত নিবন্ধন পেয়েছেন মাত্র ৪১,০০০ মানুষ। তাই ভিন্ন উপায়ে নিবন্ধনের কথা ভাবছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার। অ্যাপসের কোনো আপনারা মনে করেন যে এটি স্মার্টফোনের অভাবে হচ্ছে না, সেই জায়গাতেও আমরা বিকল্প আপনাদেরকে ব্যবস্থা করে আমরা চাচ্ছি। আমাদের প্রতিটা ডোজ যেগুলো আমরা সরকারের টাকায় জনগণের টাকায় ক্রয় করে এনেছি বাংলাদেশে, একটি ডোজকেও যাতে মিসইউজ না হয় সেই দিকে আমরা সার্বক্ষণিক নজর রাখছি। সারা দেশে বয়স্কদের নিবন্ধনে সহায়তা করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে গিয়েও সেখান থেকে নিবন্ধন করতে পারবেন। এজন্য সাথে নিতে হবে জাতীয় পরিচয়পত্র ও পেশাভিত্তিক প্রয়োজনীয় কাগজপত্র। নিবন্ধন আপনারা আমাদের যে অ্যাপসের মাধ্যমে করতে পারেন, অ্যাপসের মাধ্যমে না পারলে সাহায্য নেন। ইউনিয়ন আমাদের যে তথ্য কেন্দ্র আছে সেখান থেকে সাহায্য নিতে পারেন। ভ্যাকসিন কেন্দ্রে আসলে পরেও সেখানেও আপনাকে ফর্ম ফিল আপ করে দিবে এবং নিবন্ধন করে দিবে। আমাদের সিনিয়র কলিগ যারা এমপি মহোদয়রা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদেরকেও আমরা আহ্বান করব যে তারা আমাদের সাথে এই ভ্যাকসিনেট প্রোগ্রামে যোগ দিবেন। দেশে বর্তমানে মজুদ আছে ৭০ লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। সব জেলায় এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে টিকা। প্রস্তুত ৬৬২টি টিকা কেন্দ্র। টিকা প্রয়োগে তৈরি আছে ৬,৯৯০টি প্রশিক্ষিত টিম। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১১ এবং নারী ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৮,১৪৯ জনের। ২০৬টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৪,৪৫২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫২৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৬৩%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৩৬,১০৭ জনে। সুস্থ হয়েছেন আরও ৫১২ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৮০,৭২৮ জন। মিয়ানমার পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তার প্রভাব নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাসোসিয়েটেড প্রেস ঢাকার ব্যুরো প্রধান জুলহাস আলম। জুলহাস, আপনাকে স্বাগত। আমরা জেনেছি যে এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বৈঠকে বসছে আজকে, এবং তারা শঙ্কা প্রকাশ করেছে সেখানে যে ৬ লাখ রোহিঙ্গা রয়েছেন, অবশিষ্ট রয়েছেন, তাদের অবস্থার আরও অবনতি হতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রস্তুতি কতটা আপনি মনে করছেন, এবং আরও কি পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে? যে ধন্যবাদ আপনাকে। অবশ্যই পরিস্থিতি এখন ঘোলাটে এবং এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। কারণ হচ্ছে যে একদিকে তো ভিতরে যারা আছে ৬ লক্ষ, আপনি জানেন যে তার মধ্যে ১,২০,০০০ আছে বিভিন্ন ক্যাম্পে, যাদের কোনো অধিকার নাই, নানা রকম টর্চার এবং নানা রকম বিপদের মধ্যে তারা আছেন। পাশাপাশি যেটা হচ্ছে যে বাইরে যারা আছে, বিশেষ করে রাখাইনে কিন্তু এখন অনেকে আছে। আর আমাদের এদিকে যে যারা এসছে, যেটি আপনি আপনাদের প্রতিবেদনও দেখছিলাম, যে তাদেরকে প্রত্যাবর্ষণ একটা শুরু করার একটা প্রক্রিয়া কিন্তু সূচি গভর্নমেন্ট সেটা একটু শুরু করার চেষ্টা করছিল, এবং হোপফুলি এইবার এটাকে খুব সম্ভবত সফল হওয়ার দিকে যাচ্ছিল, যে অ্যাটলিস্ট একটা শুরুটা করা। তো সেই জায়গাটি কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতি বা বাধাগ্রস্ত হলো সরাসরিভাবে। আর যে বৈঠকের কথা বলছেন নিরাপত্তা পরিষদ, সেটি অনেকগুলো বিষয় নিয়ে তারা লং টার্ম কি ধরনের সিকিউরিটি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কি ধরনের বিঘ্ন তৈরি হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কুয়ের পরিপ্রেক্ষিতে, সেগুলো নিয়ে আলোচনা করবে। এবং রোহিঙ্গা ইস্যু তো ডেফিনেটলি সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি যেটা বুঝতে পারছি যে চীনের যে বক্তব্য, তারা বলছে যে এমন কিছু করা ঠিক হবে না যেটা মিয়ানমারের পরিস্থিতিকে আরো সংকটময় করে তোলে, সংকটজনক করে তোলে বা আরো জটিল করে তোলে। এখান থেকে যেটা বোঝা যায় ইঙ্গিতটা, সেটা হচ্ছে যে যে অবস্থায় আছে সেটা যেন কোনো ধরনের আরো পরিস্থিতি বা এই প্রসঙ্গে আপনি চীনের প্রসঙ্গে এনেছেন, এই প্রসঙ্গে আমি একটি কথা উল্লেখ করতে চাই। আমরা গণমাধ্যমে দেখেছি যে চীনের যে বার্তা সংস্থা সিনহুয়া, তারা কিন্তু এই ঘটনাটাকে উল্লেখ করেছেন যে চীনের মন্ত্রিসভার রদবদল হিসেবে তারা এভাবেই উপস্থাপন করেছেন। তো এই যে তাদের বার্তা সংস্থার এই সিনহুয়ার এই নিউজ এবং
চীনের অবস্থানের কি একটা প্রতিফলন বলে মনে করেন যে চীন এমনই দেখাতে চাচ্ছে বহির্বিশ্বের কাছে ঘটনাটি? সিনহু আপনি জানেন একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা, সেখানে এটা থেকে নানা রকম ইঙ্গিত আছে। পাশাপাশি আপনি দেখেন জো বাইডেন ক্ষমতায় আসার পরে স্বাভাবিকভাবে ট্রাম্পের যে 4 বছর তারপরে এখন কিন্তু দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। সো চীন এবং মিয়ানমার তারা কিন্তু বুঝতে পারছে যে এইসব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট তারা এইসব জায়গায় আবার নতুন করে মাথা ঘামাবে। বিশেষ করে হারানো যে ইমেজ আমেরিকার এবং গণতন্ত্রকে ছড়িয়ে দেয়া এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য সারা বিশ্বে তার যে ভূমিকা সবসময় ছিল সেটিকে কিন্তু মাথায় রেখে তারা এই ধরনের একটি ঘটনার সাথে যুক্ত হয়ে থাকতে পারে। এবং চীন স্বাভাবিকভাবে চায় না যে মিয়ানমারে কোনো ধরনের একটা গণতান্ত্রিক আবহ তৈরি হোক। সেটি হলে তারা মনে করে তাদের যে নিয়ন্ত্রণ আছে সেটি তাদের বিঘ্নিত হবে। তা আমি মনে করি যে বাংলাদেশের আপনি যে শুরুতে প্রশ্নটা করছিলেন, বাংলাদেশে এই মুহূর্তে আসলে সরাসরি বাইলেটারাল জায়গা থেকে কাজ করার তেমন একটা সুযোগ আপাতত নেই। 4 তারিখে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেটি অনিশ্চিত হয়ে গেছে। এখন বাংলাদেশকে চীনের সাথে আসলে যোগাযোগটা অব্যাহত রাখতে হবে এবং যেহেতু ওখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কিছুদিন সময় লাগবে এটা কোন দিকে যায়। অন্যদিকে যদি আমেরিকা আবার যদি এখানে স্যাংশন দেয়, যেটা অলরেডি হুমকি দেওয়া হয়েছে, তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। একটি বিষয় যেটি বলার চেষ্টা করছে জাতিসংঘ বা সেখানে এই ফেব্রুয়ারি মাসে যিনি দায়িত্বে আছেন যুক্তরাজ্যের যিনি রাষ্ট্রদূত জাতিসংঘে, তিনি বলছেন যে এশিয়া এবং আসিয়ান কান্ট্রিগুলোর সাথে মিলে কাজ করতে হবে মিয়ানমারকে। এই পুরো পরিস্থিতিটা আসলে ঘোলাটে, আরো 3-4 দিন 5 দিন যাওয়ার পরে বোঝা যাবে। তবে আপনি সঠিকই বলেছেন যে চীনের যে অবস্থান সেটি অনেকটা এটার সমর্থনই করছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। অবশ্যই জুলহাস আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দুদকের মামলায় পিকে হালদারের প্রধান সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম বাকি বিল্লাহ তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার রাশেদুল হকের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে আবেদন জানান। জবানবন্দি নিয়ে রাশেদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত 25 জানুয়ারি থেকে 5 দিনের রিমান্ডে ছিলেন তিনি। 8 জানুয়ারি প্রায় 275 কোটি টাকা অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে রাশেদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। কারা কারা তাদের এই টাকা আত্মসাৎ করার জন্য সহযোগিতা করেছে এবং পিকে হালদারের কি ভূমিকা ছিল এবং অন্যান্য আসামি যারা এখনও আমাদের তদন্তে আসে নাই সেই সমস্ত আসামিদের মনে করি যে নাম আসবে। যাদের যাদের নাম আসবে তাদের ব্যাপারে আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বেড়েই চলেছে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার চক্রের আত্মসাৎ করা টাকার পরিমাণ। এবার পাওয়া গেল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড থেকে 1251 কোটি টাকা আত্মসাতের তথ্য। সম্প্রতি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এই তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদককে। পলাতক পিকে হালদারের বিরুদ্ধে 3600 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। আসছে টাকা আত্মসাতের আরও তথ্য। দুদকের পাওয়া সর্বশেষ তথ্য বলছে আর্থিক খাত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড থেকে 1251 কোটি টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। দুদক সূত্র বলছে আরবি এন্টারপ্রাইজ, কণিকা এন্টারপ্রাইজ, উইন্টেল ইন্টারন্যাশনালের মতো নাম সর্বস্ব বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে আত্মসাৎ করা হয় এই টাকা। অভিযোগ আছে এ ব্যাপারে পিকে হালদারকে সহযোগিতা করেছেন সুকুমার মৃধা, সুস্মিতা সাহা, উত্তম কুমার মৃধা সহ অনেকে। বিষয়টি নিয়ে বিএফআইইউ বা দুদক কেউ মুখ খুলতে রাজি নয়। তবে দুদকের আইনজীবী বলছে বিএফআইইউ এর দেয়া নতুন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বিএফআইইউ থেকে 1251 কোটি টাকার একটা ইনফরমেশন পাওয়া গেছে। বিষয়টি সম্ভবত দুদক হস্তগত হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। নতুন 1251 কোটি টাকা সহ পিকে হালদার চক্রের প্রায় 5000 কোটি টাকা আত্মসাতের তথ্য পেল দুদক। তদন্তে এই অঙ্ক আরও অনেক বাড়তে পারে বলে মনে করেন দুদকের আইনজীবী। প্রায় 4000 কোটি টাকার সন্ধান তো পাওয়া গেছে এবং এখন যেভাবে সন্ধান পাওয়া যাচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনালের 1251 কোটি টাকা বিএফআই দেওয়া তথ্য প্লাস আদার যে ইনফরমেশনগুলো সেগুলো যে একসঙ্গে পাওয়া যায়, আমার তো মনে হয় হয়তো বা 10,000 কোটি টাকা এটা মানে ছাড়িয়ে যেতে পারে।
এখন পর্যন্ত আর্থিক খাতের ৬২ জনকে পিকে হালদারের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন টানা শীতের প্রকোপে চুয়াডাঙ্গার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। পঞ্চগড়ে আজ তাপমাত্রা আরও কমেছে। সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে অব্যাহত শৈত্যপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। নষ্ট হচ্ছে বড় বীজতলা। গত ৩ দিন ধরে মেহেরপুরে তাপমাত্রা ৭ ডিগ্রির নিচে থাকায় দুর্ভোগ বেড়েছে জনজীবনে। রংপুরেও বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত ঢাকা থাকছে চারপাশ। এদিকে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে মৌলভীবাজার, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে এখনও হাড় কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। দুর্ভোগে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বেড়েছে শীতজনিত রোগবালাই। চারটে জ্যাকেট গাদ দিছি তেবু ঠান্ডাতে বাঁচতেছি না। ছাওয়া পোয়া একেবারে কম্বল নিয়ে একেবারে পল্টে ধরিয়ে আছে। ঠান্ডার জন্য কাস্টমাররা আসতেছে না। কিভাবে কি করব, মানে সাহায্য পেলে আরো ভালো হয়। সমস্যা হইতেছে, কুয়াশা ঠান্ডা। একদিন কামাই করে দিতে পরের দিন দিয়ে আরো কুয়াশা বেশি পড়তেছে। রাজধানীর হাতিরঝিলে বেড়াতে আসা দর্শনার্থীদের হয়রানির অভিযোগে ৫০ কিশোরকে আটক করেছে পুলিশ। সন্ধ্যার পর মাদক সেবন, ইভটিজিং সহ বেশ কিছু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঢাকাবাসীর কাছে অন্যতম বিনোদন স্থান হাতিরঝিল। এখানে বেড়াতে আসেন শত শত দর্শনার্থী। এদের নানাভাবে বিরক্ত করতে দেখা যায় উঠতি বয়সী কিছু কিশোরকে। এছাড়া লেকের পাড়ে চলে মাদক সেবন, ছিনতাইয়ের ঘটনাও ঘটে। অভিযোগ পেয়ে হাতিরঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় অনেককে, যাদের অধিকাংশই কিশোর ও তরুণ। যদিও আটকের পর নিজেদের নির্দোষ দাবি করেছে তারা। আমি দোকানে আইছি আর চা নিতে আইছি, পরে আমার ধরছে এই সারগুলো যাওয়ার নেন, পরে নিয়ে আমার আড়া শুরু করলো। আমি হাতিরঝিলে ঘুরতে আসছিলাম, আমার নিয়ে এসছি এখানে। পুলিশ জানায় সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই অভিযান। আমরা চাই হাতিরঝিলে যে দর্শনার্থী এখানে যারা বেড়াইতে আসে তারা যেন নিশ্চিন্তে নিরাপদে ঘুরতে পারে, ফিরতে পারে, কোনো কিশোর গ্যাং বা কোনো ধরনের কোনো বকাটে পোলাপানির উৎপাতের শিকার না হয়। জিজ্ঞাসাবাদের পর যারা অপরাধী নয় তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। কাল শুরু চট্টগ্রাম টেস্ট। উইন্ডিজের বিপক্ষে শক্তির জায়গা কাজে লাগাতে চান মুমিনুল হক। দলগত পারফরম্যান্সে গুরুত্ব দিয়েছেন অধিনায়ক। অন্যদিকে অভিজ্ঞ পেস আক্রমণের সাথে কর্নওয়ালের স্পিনে ভরসা রাখছেন ক্রেগ ব্র্যাথওয়েট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে কাল সকাল 9:30টায়। টাইগার ক্রিকেটের পুরো মস্তিষ্ক যেন এঁটে গেছে এই এক ফ্রেমে। মাস্টারমাইন্ড রাসেল ডোমিঙ্গোর সাথে শেষ মুহূর্তের আলাপ মুমিনুল হকের। ছবিটা সম্পূর্ণ হলো তামিম ইকবালের অন্তর্ভুক্তিতে। ওডিআই অধিনায়ক তো বটেই, চট্টগ্রামের ছেলে বলে কথা। সকালের অনুশীলনে আপাতত নির্ভর টাইগাররা। তবে সবশেষ 7 টেস্টে 6টি হার ছিল টাইগারদের, তার মধ্যে 5টি ইনিংস ব্যবধানে। এটাই জানিয়ে দিচ্ছে সাদা পোশাকে কতটা সাদামাটা বাংলাদেশ। করোনা পরবর্তী সময়ে সবকিছু নতুন ভাবে শুরুর তাগিদ অধিনায়কের কণ্ঠে। বছর পরে যেহেতু ফিরছে, আমার কাছে মানে নতুন করে আমাদের একটা সুযোগ আসছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার একটা অপরচুনিটি হিসেবে দেখছি। সে সাথে একটু চ্যালেঞ্জ তো থাকেই, ইন্টারন্যাশনাল লেভেল একটু চ্যালেঞ্জ আছে, কিন্তু ওইটা হচ্ছে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি যে আমরা একটা টিম ওয়াইজ আবার ভালো মতো পারফরমেন্স করা, ভালো করে নতুন করে শুরু করার একটা অপরচুনিটি পাচ্ছি। নতুন মিশনে মুমিনুলের আস্থা, অভিজ্ঞতায় সাকিবের প্রত্যাবর্তনে ফিরেছে ভারসাম্য। প্রস্তুতি ম্যাচে চিহ্নিত হয়ে গেছে অতিথিদের শক্তির জায়গা। মূল লড়াইয়ের কৌশলটা তৈরি হয়ে গেছে সেসব মাথায় রেখে। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরাই ফেভারিট থাকে, অবশ্যই ফেভারিট থাকে। তার মানে এ না যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা দুর্বল হিসেবে অথবা হিসেবে দেখছি। আমরা তাদের ওইভাবে আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি। আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করব। অফিসিয়াল ফটো সেশনে সবসময় সামনের সারিতে থাকেন অভিজ্ঞরা। উইন্ডিজ স্কোয়াডে সেই সারির জন্য লোক খুঁজে বের করাই যেন বড় চ্যালেঞ্জ। তারপরও ইতিবাচক ক্রিকেটের আহ্বান ক্রেগ ব্র্যাথওয়েটের। It's a dry surface. I don't think it'll be much different, to be honest, from last time we came.
টিপিক্যাল বাংলাদেশি উইকেটে স্পিনাররাই সাহায্য পাবে। রাকিম প্রস্তুতি ম্যাচে ভালো করেছে, আশা আছে টেস্ট সিরিজেও ভালো করবে। তবে স্পিনারদের সাথে পেসাররাও ম্যাচে প্রভাব রাখতে পারে। পয়মন্ত চট্টগ্রামে রয়েছে হঠাৎ হঠাৎ চমকে দেওয়ার অভ্যেস। চমক সেটা যেভাবেই আসুক, পেশাদারত্বে সামলে নেয়ার লক্ষ্য মুমিনুলদের। প্রস্তুতি ম্যাচ পরিসংখ্যান পেছনেই থাকুক, সাগরিকায় অপেক্ষা এখন এক নতুন স্বপ্নের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই সমর্থন দিয়েছে ব্যাটসম্যানদের। তবে শেষ 2 দিন এখানে নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পিনাররা। প্রতিপক্ষের সামর্থ্য কন্ডিশন পরিসংখ্যান বিবেচনায় রেখে একাদশ সাজানোর চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের ম্যাচ ডের সকালে উইকেট দেখে নেওয়া হবে সিদ্ধান্ত। সাত সকালে উইকেট দেখার ধুম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবশেষ মিশনে এই পয়মন্ত উইকেটই হয়েছিল বিশ্বাসভঙ্গের কারণ। এবারও প্রতিপক্ষ শিবিরে মজুদ কর্নওয়াল ওয়ারিকান ডুও। বাকিদের তুলনায় বোঝাপড়াটা একটু অন্যরকম সাকিব আল হাসানের জন্য। আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ব্যর্থতার ম্যাচে অধিনায়কত্বের ব্যাটনটা ছিল সাকিবের হাতেই। এরপর নিষেধাজ্ঞা পর্ব শেষে আবার সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষা। যদিও গ্রোয়েনের অস্বস্তিটা পুরো যায়নি। বোলিংয়ে ভেন্যু সর্বোচ্চ 60 উইকেট, কিন্তু ব্যাটিংয়ে 29.5-এর গড়টা একেবারেই যায় না নামের সাথে। ধারাবাহিকতার বিচারে ঢের এগিয়ে মুশফিকুর রহিম। জহুর আহমেদের সর্বোচ্চ 1138 রানের মালিক তিনি। সাগরিকা 750-র বিপরীতে 1 সেঞ্চুরি টাইগারদের ব্যাটিং মেইনস্টের। কনভার্সনের বিচারে সাগরিকা সেরা মুমিনুল হক। চট্টগ্রামে খেলা 9 টেস্টে তার 6 সেঞ্চুরি। তামিম সাদমানের উদ্বোধনী জুটির পর নাজমুল মুমিনুল 5 এবং 6-এ মুশফিক সাকিবের অভিজ্ঞতা। ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ এরপরই। পরিসংখ্যানের সাথে বাস্তবতার বিরোধ সবসময় থাকবে। বুদ্ধিমানেরা মনোযোগ দেয় বর্তমানে। সেই বিবেচনায় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য ভারসাম্য নিশ্চিত করা। 4 স্পিনারের কৌশল হয়ে যাচ্ছে অতিরক্ষণাত্মক, আবার 3 পেসারের কৌশল বাড়াবাড়ি এই উইকেটে। প্রসেস অফ এলিমিনেশনে বাকি থাকে যা, সেটা 3 স্পিনার আর 2 পেসারের দল। টেস্ট দলে প্রায় অনিয়মিত হয়ে পড়া মুস্তাফিজের সামনে সুযোগ ঘুরে দাঁড়ানো। সবশেষ 6 ইনিংসে 16 উইকেট শিকারের আত্মবিশ্বাস রাহির। বাকি কাজটা করতে হবে স্পিনারদের। ওইভাবে ডিসাইড হয় না, ওইভাবে ডিসিশন হয় না। টিম ম্যানেজমেন্ট এই যে ডিসিশনটা নেবে ওইটাই হয়তো আপনারা দেখতে পারবেন। সাগরিকার উইকেটে আপাতত ব্যাটিং স্বর্গের ইঙ্গিত, কিন্তু মূল লড়াইটা হবে শেষ 2 দিনের উইকেটে, যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে পাওয়া গোলে প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে শেখ জামাল। 2 গোলে এগিয়ে থেকেও 3-2-এর হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাইফ স্পোর্টিংকে। 4 ম্যাচে 4 জয়ে লিগ টেবিলে 3য় স্থানে শেখ জামাল। 1 ম্যাচ বেশি খেলে সবকটিতে জয় তুলে 5ম রাউন্ড শেষে শীর্ষে বসুন্ধরা কিংস। 4টি গোল কনসিড করেছে। 5ম রাউন্ডের শেষ ম্যাচ, মুখোমুখি সাইফ স্পোর্টিং ও শেখ জামাল। বিগ ম্যাচে শুরুতেই আধিপত্য সাইফের। 22 মিনিটে ফাহিমের গোলে লিড এবং গোল। দ্বিতীয় গোলেও ফাহিমের অবদান। তার পাস থেকে পাওয়া বলে পূর্ণতা দেন জন ওকলি। প্রথমার্ধেই 2 গোলে সাইফের জয়টা কেবল সময়ের ব্যাপার মনে করাটাই স্বাভাবিক। বল জালে জড়িয়ে দিয়েছেন। পরের 30 মিনিট সমানতালে লড়েছে 2 দল। এরপরেই চিত্রনাট্যে পরিবর্তন। 1 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচ জমিয়ে তোলে শেখ জামাল। 75 মিনিটে সেট পিসে সলোমন কিং এর হেড। এরপরই নুরুল আফসারের দারুণ ভলিতে সমতায় ফেরে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। জমজমাট ম্যাচের ক্লাইম্যাক্সে অতি নাটকীয়তা। অতিরিক্ত সময় নিজ রক্ষণে হ্যান্ডবল করে বসে সাইফে রিয়াদুল রাফি। পেনাল্টি পেয়ে যায় শেখ জামাল। নির্ভুল স্পট কিকে 4 ম্যাচের 4টিতেই দলের জয় নিশ্চিত করেন গাম্বিয়ান স্ট্রাইকার সোলেমন কিং। ম্যাচের অ্যাডিশনাল টাইমে 5 রাউন্ড শেষে সবকটিতে জয় তুলে 15 পয়েন্ট চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। 4 জয় আর 1 ড্রয়ে শেখ রাসেলের পয়েন্ট 13। 11 পয়েন্ট নিয়ে 4-এ আবাহনী, এর ঠিক ওপরেই শেখ জামাল। এখনও জয়ের দেখা না পাওয়া আরামবাগ ব্রাদার্স আর উত্তর বারিধারা আছে তলানিতে। গোল স্কোরিংয়েও বরাবরের মতোই বিদেশিদের আধিপত্য। কিংসের রবিনিও ও শেখ জামালের ওমার জোবে করেছেন সমান 5টি গোল। দেশিদের নিষ্প্রভ পারফরমেন্স নিয়েই এগিয়ে চলেছে প্রিমিয়ার লিগের 13তম আসর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য খবর।
কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের গাড়ি। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, করোনা ভাইরাসের টিকা নারায়ণগঞ্জে কখন পৌঁছেছে আর টিকা সংরক্ষণের প্রস্তুতি কতটা? আসলে দেখুন, সারা দেশের মতো যেই 3টি জেলায় বাকি ছিল, রাত 9টা নাগাদ কিন্তু নারায়ণগঞ্জের সিভিল সার্জন অফিসে প্রায় 1,56,000 ডোজ টিকা কিন্তু এখানে প্রবেশ করেছে এবং এই বিষয়ে কিন্তু এরই মধ্যে কিন্তু টিকাগুলি টিকার বক্স এবং এগুলি গাড়ি থেকে কিন্তু সিভিল সার্জন অফিসের সংরক্ষিত এলাকায় সেগুলি নামানো হয়েছে এবং এই ব্যাপারে আমি সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী নির্ধারিত যে 7 ফেব্রুয়ারি নির্ধারিত তারিখে টিকা এই ডোজ যে টিকা দেওয়ার কর্মসূচি রয়েছে, তারা কিন্তু নারায়ণগঞ্জের 300 শয্যা হসপিটাল এবং যেই 100 শয্যা হসপিটাল অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় যে দুইটি সদরে যে 2টি হসপিটাল আছে, এই হসপিটাল সহ 4টি উপজেলায় কিন্তু তারা একযোগে এই টিকা দেওয়ার তারা প্রস্তুতি নিয়েছেন এবং এরই মধ্যে যারা ইন্টারনেটের মাধ্যমে যারা নিবন্ধন করেছেন, সিভিল সার্জন যে বিষয়টি জানিয়েছেন যে তাদের নিবন্ধনযুক্ত যেই তালিকা। নারায়ণগঞ্জে নিবন্ধনের সারা কেমন, কতজন নিবন্ধন করেছেন? আসলে এই বিষয়টি এখন পর্যন্ত সিভিল সার্জন সঠিক তথ্যটি আমাদেরকে জানাতে পারেনি, তবে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে যারা এখন পর্যন্ত নিবন্ধন করেনি বা নিবন্ধনে যারা আগ্রহী না, তারা আসলে নিবন্ধন না করে কিন্তু টিকাটা দিতে পারবেন না এবং এই বিষয়ে উপজেলা প্রশাসন তথ্য কেন্দ্র কিন্তু তাদেরকে সহযোগিতা করবে এবং সবাইকে নিবন্ধন করে এই করোনা টিকা গ্রহণ করার জন্য কিন্তু তিনি তাগিদ দিয়েছেন। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে, আরেকটু সহনীয় হলে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণে আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী দেশের জনগণের পূর্ণ আস্থা আওয়ামী লীগের উপর রয়েছে বলেও জানান। গত 18 জানুয়ারি জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হয়। সেদিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এতিমের অর্থ আত্মসাৎকারী গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত দল বিএনপির উপর মানুষের এখন আর আস্থা নেই। মানুষ আওয়ামী লীগের উপর পূর্ণ আস্থা রেখেছে, যার প্রমাণ পাওয়া গেছে স্থানীয় সরকার নির্বাচনে। পলাতক আসামি যখন একটা দলের নেতা, তাদের কাছ থেকে তাদের উপর মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না, আর সেই বিশ্বাস আস্থাটা নাই। আস্তে আস্তে সে জায়গাটা সরে গেছে। মানুষ এখন আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করছে। প্রধানমন্ত্রী বলেন, 2008 সাল থেকে জনগণের ভোটে টানা ক্ষমতায় আছে বর্তমান সরকার। ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। 12 বছর হলো আমরা সরকার পরিচালনা করছি। এই একটানা সরকার গঠন করার ফলে আজকে যে উন্নয়নের কাজগুলো আমরা করে যাচ্ছি তা দৃশ্যমান হয়েছে, যা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন। পরে করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব। তখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে এবং যাদের পাস করানো হয়েছে শতভাগই পাস, তারা যখন শিক্ষা নেবে তখনই যাচাই করা যাবে কে টিকে থাকবে কে টিকে থাকবে না। যেখান থেকে টিকা আগে পাওয়া গেছে সেখানেই আগাম টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব করোনা মোকাবেলায় বাংলাদেশকে সাধুবাদ দিলেও দেশে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। গুজব ও অপপ্রচার করা তাদের জন্মগত স্বভাব বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন নির্মাণ কাজ পেতে প্রতারণা এবং জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন জিকে শামীম। এ ঘটনায় দুদকের করা মামলায় মঙ্গলবার চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের নির্মাণ কাজ পায় জি.কে. শামীমের একক ঠিকাদারি প্রতিষ্ঠান। যোগ্যতা না থাকার পরও ৭১ কোটি টাকার এই কাজ পেতে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত বছরের ২২ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার এ মামলায় আদালতে হাজির করা হয় তাকে। অনুসন্ধান শেষে সেটা যখন প্রমাণিত হয়েছে তাদের জালজালিতির বিষয়, জি.কে. শামীম এবং ফজলুল করিমের বিরুদ্ধে বিগত 22/11/2020 ইংরেজি তারিখে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন সমন্বিত এলাকার জেলে তাদের বিরুদ্ধে 409, 420, 466, 467 মামলা রুজু হয়েছে। জি.কে. শামীম ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৃত নামের সঙ্গে তার একক মালিকানাধীন ফার্মের নাম যুক্ত করে রেজিস্ট্রেশন দেখান। এছাড়া নিবন্ধিত শেয়ারের চেয়ে বেশি শেয়ার দেখিয়ে দরপত্র জমা দেন। দুর্নীতিগ্রস্ত, অর্থ আত্মসাৎ, এটা আমরা তুলে ধরছি। এফআইআর দেখছে, চার্জশিট দেখলো, অন্যান্য কাগজপত্র দেখছে, দেখার পরে অর্ডার দিয়েছে। এ মামলায় জি.কে. শামীম ছাড়াও সি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম চৌধুরীকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দেশের 3টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এই সিদ্ধান্তের ফলে বুয়েটকে ছাড়াই রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এবার গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চ মহলের অনুরোধে গত 20 জানুয়ারি ইউজিসি ও অন্য 3 বিশ্ববিদ্যালয়ের বৈঠক হয়। বৈঠকে বুয়েটের প্রস্তাবনা অনুসারে প্রতি বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান বুয়েট থেকে করতে হবে এবং পরীক্ষার কেন্দ্র শুধু বুয়েটেই হবে। গুচ্ছ ভর্তি বিষয়ে বুয়েট কর্তৃপক্ষকে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলে ইউজিসি। আর গতকাল বুয়েট সিদ্ধান্ত নেয় তারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি করাবে না। জানুয়ারি মাসেও বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে এ সময় প্রবাসীরা $196 কোটি পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে $32 কোটি বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে প্রবাসীরা $1,490 কোটি পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে $386 কোটি বেশি। ফলে চলতি অর্থবছরের 7 মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি 35%। এদিকে প্রবাসীদের উপর নির্ভর করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $4,291 কোটি। ধানমন্ডিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে ধানমন্ডি লেকের আশপাশে চলে এই অভিযান। এ সময় ভেঙে দেওয়া হয় 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মসজিদ। কয়েক মাস আগে মসজিদটি নির্মাণ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন জানান, সিটি কর্পোরেশনকে না জানিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে, এজন্য মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে। ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে যেসব এলাকায় অবৈধ স্থাপনা থাকবে সেসবই ভেঙে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মসজিদ ভেঙে দেওয়ায় ক্ষোভ জানান সাধারণ মুসল্লিরা। টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বে করোনায় প্রাণহানি এবং আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত একদিনে 9,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 22,46,000। নতুন 4.25 লাখ রোগী দিয়ে বিশ্বের মোট আক্রান্তের সংখ্যা 10,39,00,000-এর বেশি। একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 1,800-র বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে 4,54,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন 1,20,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত 2,68,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি জার্মানিতে 619 জনের প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 6,500। এদিকে ব্রাজিলে সোমবার 609 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু 2,25,000-এর বেশি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 25,000 রোগী। এছাড়াও ফ্রান্সে 455, রাশিয়ায় 437 ও যুক্তরাজ্যে 406 জনের মৃত্যু হয়েছে। ইটালিতে পরিস্থিতি বিবেচনায় কড়াকড়ি শিথিল করেছে কর্তৃপক্ষ। অস্ট্রিয়াতে লকডাউন প্রত্যাহার করেছে সরকার। গ্রিসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ আফ্রিকায় প্রকোপ কিছুটা কমায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
তবে দেশটিতে শনাক্ত করোনার নতুন ধরন যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ গবেষকরা। সোমবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ায় পার্থ শহরে 10 মাস পর করোনা রোগী শনাক্ত হওয়ায় 5 দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। এদিকে করোনার উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল চীনের উহানের বন্যপ্রাণী বাজার ও হাসপাতাল পরিদর্শন করছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভানিয়াতে তুষার ঝড়ে একজন মারা গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 3 অঙ্গরাজ্যে ঘন্টায় 3 ইঞ্চি করে তুষারপাত হচ্ছে। রোববার বিকেল থেকে শুরু হওয়া তুষারপাত মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি অঙ্গরাজ্যের কোথাও কোথাও 2 ফুট বরফের স্তূপ জমে গেছে। এতে 3 রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লোকজন ঘরবন্দি হয়ে পড়েছেন। এদিকে তুষার ঝড়ের কারণে 1600 ফ্লাইট বাতিল হয়েছে। 3 রাজ্যের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বরফ গলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সমুদ্র তীরবর্তী এলাকার লোকজনকে সতর্ক করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার পার্থে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সতর্কতার জন্য সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে করোনা নিয়ন্ত্রণে ওই অঞ্চলে চলছে লকডাউন। আশ্রয় কেন্দ্রগুলো থেকে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তিনি। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্মীরা জানিয়েছে এ পর্যন্ত 30টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে 7000 হেক্টর জায়গা। বর্তমানে পার্থে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড গরম এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে তারা। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ অভিযান। পরিবেশ রক্ষা এবং বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কেনিয়ায় চলছে কচ্ছপ হ্যাচারির কাজ। অত্যন্ত যত্নের সাথে এই কাজটি করছেন একদল জেলে এবং তিউই টার্টল পুলিশ। তিউই সমুদ্র সৈকতে 3 মাস আগে এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।